একবার চলে যাবো একেবারে জাহাঙ্গীর খানের বাড়ির সামনে থেকে। ইরানের সাথে কথা বলছিলাম, তার সঙ্গে আমাদের লোকাল রিপোর্টার আনিসুদ্দিন ছিলেন। আনিসুদ্দিন বলছিলেন যে বসের পারমিশন লাগবে। আর কি কি অত্যাচারের অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে ইরান? আমি সবকিছু আনিসের মুখ থেকে শুনবো অয়ন, তবে তার আগে আরেকবার দেখিয়ে দিই, আমরা কিছুক্ষণ আগে যে প্রতিবেশী বা যে আত্মীয়র বাড়িতে জাহাঙ্গীর প্রেস মিট করেছিলেন, তখন যে ঘরে নিজেকে রেখেছিলেন সেই ঘরে আমরা নক করে তাকে পাইনি। জাহাঙ্গীরের বাড়িতে এসেছি, একটা বড় তালা ঝুলছে, এখানে ভেতরে জাহাঙ্গীর নেই, তবে ভেতরে কয়েকটি লাইট জ্বলছে এবং এখানে কাজ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, তবে ভেতরে কোনো সারা শব্দ নেই। একটি গাড়ি বাড়ির সামনে রয়েছে, সম্ভবত যেটা মনে করা হচ্ছে তারই গাড়ি, তবে এই গাড়ি কে কার বা কে মালিকানা কেউ কিছু বলতে নারাজ। আমার সঙ্গে আনিস রয়েছে, সকাল থেকে আমার সঙ্গে আনিস থাকছে। আনিস যেটা বলছে, আনিস সরাসরি যেটা স্টুডিও থেকে অয়ন প্রশ্ন করছে যে সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যেটা করতে গেলে স্বাধীনভাবে করতে হয়, এই অঞ্চলে ফলতায় করতে গিয়ে সম্ভব হয়েছে নাকি বারবার বাধা পেতে হয়েছে? না, একাধিকবার বাধার সম্মুখীন হতে হয়েছে, কারণ আমরা যখন এই ফলতাতে যখন কাজ করতে যাই তখন কিন্তু সম্প্রতি আমরা তারাগঞ্জের একটি স্কুল হুগলি নদীতে তলিয়ে যাচ্ছিল, সেই খবর আমরা করেছিলাম নিউজ 18 বাংলাতে। পরবর্তী সময়ে যখন ফলতাতে ঢোকা হয় তখন কিন্তু বেশ কিছু সাধারণ মানুষ, তারা তৃণমূল কর্মী, তারা কিন্তু হামলা চালিয়েছিল এবং তারা আমার গাড়ির বাইকের একেবারে যে পাইপ, যে ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছিল, হাওয়া খুলে দিয়েছিল এবং সেখানে আমাকে গালিগালাজ করে মারধর করেছিল। তখন তারা জানিয়েছিল যে তুই কার নির্দেশ নিয়ে ফলতাতে এসেছিস, কাকে, এখানে কি বসকে বলে এসেছিস? তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম বসকে এখানকার, তখন তারা বলেছিল বস জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর খানের নির্দেশ ছাড়া এই ফলতাতে আসা যাবে না। ফলত ওই দীর্ঘ কয়েক বছর এই ফলতাতে আসা যেমন সমস্যা ছিল এবং এই ফলতাতে একেবারে যে আমি এটা একটু আনিসুদ্দিনের কাছ থেকে জানতে চাই যে এত ভয় পেয়ে গেলেন কেন? এখন এত দাপুটে নেতা, এত বেতাজ বাদশা, তিনি ভোটের ময়দান থেকে পালিয়ে গেলেন কেন? কি মনে হচ্ছে? একদম এই প্রশ্নটাই অয়ন আমার আনিসের কাছে থাকবে যে আনিস, 29 তারিখ পর্যন্ত যে নিজেকে বলছিল পুষ্পা আমি মাথা নত করবো না এবং সবসময় একটা তার ভয় সবাই এখানে দেখতে পেত, হঠাৎ এইভাবে পালিয়ে যাওয়া কেন? এই ভিজে বেড়াল হয়ে যাওয়া কেন? রীতিমতো হাত জোর করে আজকে বললেন যে আমি সরে যাচ্ছি, কেন এটা? একেবারে সাধারণ মানুষ, ফলতার সাধারণ মানুষ চৌঠা মেয়ের পরে যেভাবে তারা মুখ খোলা শুরু করেছে, তাদের উপরে যে অত্যাচার হয়েছে, তাদের উপর যে নিপীড়ন হয়েছে, একাধিক জায়গায় মানুষ ঘর ছাড়া, কয়েক বছর যাবৎ ঘর ছাড়া, চৌঠা মেয়ের রাজ্যের পালা বদলের পর তারা ঘরে ফিরতে শুরু করেছে। ফলতার মানুষ তারা মুখ খুলতে শুরু করেছে। জাহাঙ্গীর খানের নেতৃত্বে, তার নির্দেশে যেভাবে ফলতা এলাকা জুড়ে চাপা সন্ত্রাস চলতো, তা কিন্তু চৌঠা মেয়ের পরে সাধারণ মানুষ তারা বলছে আসলে সাধারণ মানুষ পাশে নেই, পুলিশ প্রশাসন পাশে নেই। যাদেরকে দাবিয়ে রেখে অত্যাচারের অভিযোগ, চমকানো ধমকানোর অভিযোগ এবং পুনর্নির্বাচন, আতর দিয়ে সেলোটেপ দিয়েও রক্ষা হলো না, শেষ রক্ষা হলো না পুষ্পার। সাংবাদিক বৈঠক করেই ঘরে খিল দিলেন, বাড়িতে তালা দিলেন, ভয়ে পালালেন পুষ্পা। যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন? এটা আমি করিনি, এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলেন? জাহাঙ্গীরবাবু কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছি আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোন মহলের বা কারণ? না, কোনো। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। হ্যাঁ, আমার যেটা বলার ছিল কারণ তো আছে, কেন ছড়াচ্ছে? আমরা একটু তাহলে মানুষের মধ্যে স্বাধীনতা পেয়েছি, ওই তো সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। সোনার ছিল না, এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। মানে আমি যদি একবার একটু বলেন জাহাঙ্গীর দা, হ্যাঁ দাদা একবার আমার এটাই প্রশ্ন, দাদা একটু যদি বলেন। মানে ওকে বিড়ালের মতো চলে গেলেন।